রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। 2024 সালের গণঅভ্যুত্থানের পর আয়োজিত এই নির্বাচনকে অনেকেই রক্ত ও অশ্রুতে জন্ম নেওয়া ভোট হিসেবে ব্যাখ্যা দিচ্ছেন। আজ সকাল থেকেই ঢাকা সহ সারা দেশে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ভোট শুরু হওয়ার আগেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মানুষদের। গত কয়েকদিনে ঢাকার চিত্র ছিল ভিন্ন। অনেকেই ট্রেন, বাস ও নৌপথে নিজ নিজ এলাকায় ফিরে গেছেন ভোট দেওয়ার জন্য। ফলে রাজধানী কিছুটা ফাঁকা হয়ে পড়েছে। গত 3টি জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল অত্যন্ত কম এবং সেগুলোকে অবাধ ও সুষ্ঠু বলে স্বীকৃতি দেওয়া হয়নি। তবে এবারের ভোটে দৃশ্যপট বদলাতে পারে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের শক্ত ঘাঁটিগুলোতে তুলনামূলকভাবে কিছু কেন্দ্র শান্ত দেখা গেছে। কারণ ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের নেতারা ভোট বর্জনের আহ্বান জানিয়েছেন। তবু নির্বাচন কর্মকর্তারা বলছেন এতে সার্বিক ভোটার উপস্থিতিতে বড় ধরনের প্রভাব পড়বে না। বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে বিচ্ছিন্ন কিছু অনিয়মের অভিযোগ তুলেছে। ফলে পুরো নির্বাচন প্রক্রিয়া দেশ বিদেশের পর্যবেক্ষকদের নিবিড় নজরে রয়েছে। এবারে নির্বাচনের একটি বিশেষ দিক হল জাতীয় নির্বাচনের পাশাপাশি সংবিধান সংস্কার নিয়ে গণভোট আয়োজন। 2024 সালের আন্দোলনের পর প্রণীত জুলাই চার্টার 2025 বাস্তবায়নের লক্ষ্যে এই গণভোট অনুষ্ঠিত হচ্ছে। চার্টারটি 24টি রাজনৈতিক দল সমর্থন করেছে। এর লক্ষ্য হল সাংবিধানিক, নির্বাচনী ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে কর্তৃত্ববাদী শাসনের পুনরাবৃত্তি ঠেকানো। অন্তর্বর্তী সরকার চার্টার বাস্তবায়নের নীতিগত অনুমোদন দিলেও গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে জনগণের সরাসরি মতামত চেয়েছে। গণভোটে ভোটাররা 4টি মূল বিষয়ে হ্যাঁ বা না ভোট দিচ্ছেন। প্রথমত, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচন কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন। দ্বিতীয়ত, বিদ্যমান এক কক্ষ বিশিষ্ট সংসদের পাশাপাশি আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে 100 সদস্যের একটি উচ্চকক্ষ বা সিনেট গঠন করে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রবর্তন। তৃতীয়ত, পরবর্তী নির্বাচিত সরকারকে 30টি সংস্কার বাস্তবায়নে বাধ্য করা, যার মধ্যে প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি এবং নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয় অন্তর্ভুক্ত। চতুর্থত, অতিরিক্ত সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখা। গণভোটে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ 50% বেশি বৈধ ভোট পেলেই প্রস্তাব পাশ হবে। অনুমোদিত হলে 2026 সালে নির্বাচনে বিজয়ী দল ও পরবর্তী সংসদের জন্য এটি বাধ্যতামূলক হবে এবং 270 দিনের মধ্যে সংস্কার কার্যকর করতে হবে। রাজনৈতিক নেতারাও এই দিনটিকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করেছেন। অন্তর্বর্তী নেতা মোহাম্মদ ইউনূস বলেছেন, এটি স্বাধীনতার নতুন দিন এবং নতুন বাংলাদেশের পথে যাত্রার সূচনা। বিএনপি প্রধান তারেক রহমান ভোটারদের অংশগ্রহণকে গণতন্ত্রের সুরক্ষা হিসেবে উল্লেখ করেছেন। জামাত ইসলামীর নেতা শফিকুর রহমান একে পরিবর্তনের মোড় ঘোরানোর মুহূর্ত বলেছেন। নিরাপত্তা ব্যবস্থাও নজিরবিহীন। সেনা, নৌ ও বিমান বাহিনীর 1 লাখের বেশি সদস্য এবং প্রায় 2 লাখ পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। প্রায় 43,000 কেন্দ্রের মধ্যে 24,000কে উচ্চ বা মাঝারি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রায় 90% কেন্দ্রে সিসিটিভি নজরদারি এবং বিমান বাহিনীর ড্রোন তদারকি চলছে। সব মিলিয়ে এই নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি বলেছেন, প্রতি বছর 22 বাহমান দিনটি ইরান তার শক্তি ও মর্যাদা বিশ্ববাসীর সামনে তুলে ধরে। বার্ষিক সমাবেশের 2 দিন আগে দেয়া টেলিভিশন ভাষণে তিনি জনগণকে শত্রুকে হতাশ করার আহ্বান জানান। পর্যবেক্ষকদের মতে দেশ জুড়ে ব্যাপক জনসমাগমের মাধ্যমে ইরানিরা সেই আহ্বানেরই প্রতিফলন ঘটিয়েছে। অন্তত 1400 শহরে লাখো মানুষ রাস্তায় নেমে আসে। বিভিন্ন প্রদেশে গত বছরের তুলনায় অংশগ্রহণ 30 থেকে 150% পর্যন্ত বেড়েছে বলে দাবি করা হয়। কেরমানশাহ ও পশ্চিম আজারবাইজানে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। নারী, পুরুষ, তরুণ, প্রবীণ সবার কণ্ঠে ছিল একই বার্তা, দেশের পাশে ঐক্যবদ্ধ অবস্থান। অংশগ্রহণকারীদের অনেকে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপট তুলে ধরেন। জানুয়ারির মাঝামাঝি যুক্তরাষ্ট্র ইরানের ডলার সংকট সৃষ্টি করে রিয়ালের পতন ঘটিয়েছে। এমন অভিযোগ তোলা হয় যার জেরে মূল্যস্ফীতি ও ব্যবসায়ীদের বিক্ষোভ দেখা দেয়। পরে সহিংসতা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে কর্তৃপক্ষ জানায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা ও হামলার হুমকির প্রসঙ্গ সামনে আসে। কিছু তরুণ অংশগ্রহণকারী
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করে এবং ইরানের সামরিক সক্ষমতার প্রতি আস্থা প্রকাশ করে। সরকারি কর্মকর্তারা দাবি করেন, সাম্প্রতিক সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েল ও অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষয়ক্ষতি হয়েছে এবং ভবিষ্যৎ যে কোনো আগ্রাসনের জবাব দিতে দেশ প্রস্তুত। তবে কূটনীতিকরা বলেন, সংঘাত এড়াতে কূটনৈতিক পথই সর্বোত্তম সমাধান। বিশ্লেষকদের মতে এবারের সমাবেশ শুধু বার্ষিক আনুষ্ঠানিকতা নয়, বরং অভ্যন্তরীণ চাপ ও বহিরাগত হুমকির প্রেক্ষাপটে ক্ষমতাসীন নেতৃত্বের প্রতি সমর্থন ও রাষ্ট্রীয় ঐক্যের প্রদর্শন হিসেবেই এটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনার প্রেক্ষাপটে আঞ্চলিক তৎপরতা জোরদারের অংশ হিসেবে বুধবার দোহায় উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। আমিরি দিওয়ানে তিনি কাতারের আমির ও প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, আঞ্চলিক পরিস্থিতিতে সমন্বয় বজায় রাখা এবং চলমান পারমাণবিক আলোচনা ও নিষেধাজ্ঞা প্রত্যাহার ইস্যু নিয়ে মতবিনিময় হয়। ইরানি সূত্র জানায়, আনুষ্ঠানিক বৈঠকের পর দোহায় পারমাণবিক ফাইল ঘিরে সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা নিয়ে একটি পৃথক ও গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হয়। কাতার সফরে লারিজানি হামাস নেতাদের সঙ্গেও বৈঠক করেন। দোহায় যাওয়ার আগে তিনি ওমানে স্বল্প সময় অবস্থান করেন, যেখানে এক দশকেরও বেশি সময় ধরে ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে দেশটি। মাস্কাটে পৌঁছে তিনি রয়্যাল অফিস বিষয়ক মন্ত্রী জেনারেল সুলতান বিন মোহাম্মদ আল নোমানির অভ্যর্থনা গ্রহণ করেন এবং সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে 3 ঘণ্টাব্যাপী বৈঠক করেন, যা ইরানি প্রতিনিধি দল ইতিবাচক ও ফলপ্রসূ বলে বর্ণনা করেছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গেও তিনি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং তেহরান ওয়াশিংটন আলোচনার সর্বশেষ ধাপ নিয়ে আলোচনা করেন। 6 ফেব্রুয়ারি মাস্কাটে অনুষ্ঠিত নতুন দফার আলোচনাকে উভয় পক্ষই ভালো সূচনা বলে উল্লেখ করেছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের অতীত আচরণের কারণে তেহরান সতর্ক রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রেক্ষাপটে লারিজানি সতর্ক বার্তা দিয়ে বলেছেন, পারমাণবিক আলোচনার কাঠামো নির্ধারণে অন্য কারও প্রভাব মেনে নেওয়া হবে না। ইরান পুনরায় জোর দিয়েছে, হুমকির মধ্যে কূটনীতি এগোতে পারে না, তবে জাতীয় নিরাপত্তা ও স্বার্থ সম্মানিত হলে আলোচনা সম্ভব। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর এক সদস্য যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক আগ্রাসন থেকে বিরত থাকার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। মোহাম্মদ বুখাইতি ইরানি টেলিভিশনকে বলেন, ইরানের উপর হামলা মানেই পুরো অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়া। তিনি জোর দিয়ে বলেন, আমরা কথার মানুষ নই, কাজের মানুষ। এদিকে ইরাকের সশস্ত্র প্রতিরোধ সংগঠন কাতায়েব হিজবুল্লাহ ও সম্ভাব্য যুদ্ধে ইরানের পক্ষে থাকার ঘোষণা দিয়েছে। সংগঠনটি জানায়, ইরানকে রক্ষার প্রয়োজনে তারা যে কোনো যুদ্ধে অংশ নিতে প্রস্তুত এবং এ লক্ষ্যে বিশ্বব্যাপী প্রতিরোধ যোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়। এক বিবৃতিতে তারা অবিশ্বাস ও ভণ্ডামির ফ্রন্টের বিরুদ্ধে ইরানের সমর্থনে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিতে আগ্রহীদের প্রতি আহ্বান জানান। বিবৃতিতে ইরানকে মুসলিম উম্মার দুর্গ ও গর্বের উৎস হিসেবে উল্লেখ করে বলা হয়, 4 দশকের বেশি সময় ধরে ইসলামী প্রজাতন্ত্রটি বর্ণ, গোত্র বা মতপার্থক্য নির্বিশেষে নিপীড়িতদের পাশে দাঁড়িয়েছে। এতে আরও দাবি করা হয়, জায়নবাদী ও অত্যাচারী শক্তিসহ বিভ্রান্তির শক্তি ইরানকে দমন বা ধ্বংস করে নৈতিক মূল্যবোধকে দুর্বল করতে চায়। একই সময়ে লেবাননের হিজবুল্লাহও যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের প্রতি সমর্থন জানায়। সংগঠনটির মহাসচিব শেখ নাইম কাসেম ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি ও ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন। তিনি ভেলায়াতে ফকিহের নেতৃত্বকে সঠিক পথ নির্দেশক হিসেবে উল্লেখ করে বলেন, মুসলমানরা নিষ্ক্রিয় থাকতে পারে না যখন এই নেতৃত্বকে হুমকি দেওয়া হয়। তার মতে, ইমাম খামেনির বিরুদ্ধে হুমকি মানে লাখো মানুষের বিরুদ্ধে হুমকি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে সামরিক শক্তি ব্যবহারের হুমকি দেওয়ার পর 2 দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে, যার প্রেক্ষাপটেই এসব সমর্থনের ঘোষণা এসেছে। বাংলাদেশের 2026 সালের নির্বাচন কেবল একটি সাংবিধানিক প্রক্রিয়া নয়, এটি 2024 সালের জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক পরিণতি নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত।
সেই অভ্যুত্থান যা শুরু হয়েছিল সরকারি চাকরির কোটা সংস্কার দাবিতে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলন হিসেবে এবং শেষ পর্যন্ত শেখ হাসিনার সরকারের পতনের মধ্য দিয়ে একটি শাসন যুগের অবসান ঘটায়। এখন তার উত্তরাধিকার নিয়ে নতুন এক প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রে দাঁড়িয়ে আছে। এই প্রতিদ্বন্দ্বিতার অন্যতম মুখ নাহিদ ইসলাম, একজন তরুণ নেতা যিনি হাসিনা মাস্ট গো স্লোগান দিয়ে প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিলেন এবং এখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামের নতুন রাজনৈতিক শক্তিকে নিয়ে সংসদীয় রাজনীতির কঠিন বাস্তবতায় প্রবেশ করেছেন। কিন্তু তার সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত হলো জামাত ইসলামীর সঙ্গে জোট গঠন, যা একদিকে কৌশলগত বাস্তবতা, অন্যদিকে নৈতিক ও আদর্শিক প্রশ্নের জন্ম দিয়েছে। নাহিদ ইসলাম এবং 11 দলীয় জোট নিয়ে আল জাজিরার বিশ্লেষণ থেকে আরও থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। প্রিয় বিপ্লবী তরুণ সমাজ, আজকের নাহিদ ইসলামের উত্থান এক প্রজন্মের বঞ্চনার ভাষা থেকে ২৬ বছর বয়সে শহীদ মিনারে দাঁড়িয়ে দেয়া তার সংক্ষিপ্ত কিন্তু তীব্র উচ্চারণ কেবল একটি সরকারের বিরুদ্ধে ছিল না, তা ছিল ক্ষমতার একচেটিয়াত্ব, বংশানুক্রমিক রাজনীতি এবং রাষ্ট্রীয় সহিংসতার বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ। জুলাই আন্দোলনের সময় বাড্ডা, ভাটারা, রামপুরা, ঢাকার এই অঞ্চলগুলো ছিল সংঘাতের কেন্দ্রবিন্দু। পুলিশের গুলি, গ্রেপ্তার, দমনপীড়নের মধ্যেও আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। আনুমানিক ১৪০০ মানুষের মৃত্যু সেই আন্দোলনকে রক্তাক্ত স্মৃতিতে পরিণত করে। সেই প্রেক্ষাপটে নাহিদ ইসলাম হয়ে ওঠেন জুলাইয়ের মুখ। কিন্তু আন্দোলনের নৈতিক উচ্চতা থেকে নির্বাচনী রাজনীতির সমীকরণে প্রবেশ মানে সম্পূর্ণ ভিন্ন বাস্তবতায় পা রাখা। এনসিপির জন্ম সেই প্রশ্ন থেকে। এরপর কি? রাস্তায় বিজয়ের পর রাষ্ট্র পরিচালনার কাঠামো কিভাবে পুনর্গঠিত হবে? কিভাবে পুরনো দুই মেরু আওয়ামী লীগ ও বিএনপি নির্ভর রাজনীতির বাইরে নতুন এক রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা সম্ভব? অন্তর্বর্তী সরকারে মোহাম্মদ ইউনূসের অধীনে স্বল্প সময়ের জন্য উপদেষ্টা হিসেবে কাজ করার অভিজ্ঞতা নাহিদ ইসলামকে রাষ্ট্রযন্ত্রের ভেতরের প্রতিরোধ সম্পর্কে ধারণা দেয়। তিনি নিজেই স্বীকার করেন, প্রেসিডেন্ট পরিবর্তন, সংবিধান সংশোধন বা আমলাতান্ত্রিক সংস্কারের মতো বড় প্রশ্নে যেমন বাধা এসেছে, তেমনি দৈনন্দিন প্রশাসনিক পরিবর্তনেও ছিল অদৃশ্য প্রতিরোধ। ফলে এনসিপি বুঝতে পারে, কেবল নৈতিক পুঁজি দিয়ে রাষ্ট্র বদলানো যায় না, প্রয়োজন সাংগঠনিক শক্তি, নির্বাচনী যন্ত্র, ভোট ব্যাংক ও মাটির নেটওয়ার্ক। এখানেই আসে জামাত ইসলামের সঙ্গে জোটের প্রশ্ন। ৩০০ আসনের মধ্যে এনসিপি পাচ্ছে ৩০টি আসনে প্রার্থী দেওয়ার সুযোগ, যেখানে জামাত ২২২ আসনে লড়ছে এবং বাকি আসনগুলো অন্য শরিকদের। নির্বাচনী জরিপগুলো বলছে বিএনপি ও জামাত নেতৃত্বাধীন জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। আইআরআই জরিপে বিএনপি ৩৩%, জামাত ২৯% এবং এনসিপি ৬% সমর্থন পেতে পারে বলে ইঙ্গিত রয়েছে। অন্য জরিপে ব্যবধান আরও কম। এমন পরিস্থিতিতে ২ থেকে ৫% জাতীয় ভোটও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশ্লেষকদের মতে এনসিপি হয়তো সংখ্যায় ছোট, কিন্তু প্রতীকী ও মানসিক প্রভাবের দিক থেকে বড়, বিশেষ করে উদারপন্থী ও দোদুল্যমান ভোটারদের কাছে জামাতকে মধ্যপন্থী হিসেবে উপস্থাপনের ক্ষেত্রে। নাহিদ ইসলামের যুক্তি সরল, এটি আদর্শিক নয় নির্বাচনী জোট। এনসিপি সাংগঠনিকভাবে প্রস্তুত ছিল না। জামাতের দীর্ঘদিনের তৃণমূল কাঠামো, কর্মী, ভোট ব্যাংক এসব ছাড়া প্রতিযোগিতা কঠিন। তার ভাষায় এটি উইন উইন। জামাত পাবে জুলাইয়ের তরুণ মুখ, এনসিপি পাবে সংগঠন ও অভিজ্ঞতা। কিন্তু সমালোচকরা বলছেন, এই উইন উইন সমীকরণে লাভের পাল্লা ভারী জামাতের দিকে। সমাজবিজ্ঞানী সামিনা লুৎফা মনে করেন, জামাত জুলাই আন্দোলনের ব্র্যান্ড ভ্যালু পুরোপুরি দখল করতে চাইছে, আর নাহিদরা হয়ে উঠছেন সেই সংগ্রামের ট্রফি। তার যুক্তি, আন্দোলন ছিল হাজারো সাধারণ মানুষের, কোনো একক দল বা নেতা তার মালিক নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ শাহান আরও এক ধাপ এগিয়ে বলেন, এনসিপির সাংগঠনিক দুর্বলতা তাদের নির্ভরশীল করে তুলছে। অধিকাংশ এলাকায় প্রচার সভা, ঘরে ঘরে যোগাযোগ সবকিছুই চালাচ্ছে জামাতের কাঠামো। এতে এনসিপি যদি জয়ীও হয়,
ভবিষ্যতে বিচ্ছিন্ন হওয়া কঠিন হবে। জোট ছাড়লে বিশ্বাসঘাতক তকমা, আর থাকলে আত্মসাতে ঝুঁকি, এই দ্বৈত ফাঁদের কথা উল্লেখ করেন তিনি। রাজনৈতিক ইতিহাসে বহু আন্দোলন ভিত্তিক দল বৃহত্তর সংগঠনের ছায়ায় মিলিয়ে গেছে। এনসিপির ক্ষেত্রেও কি তাই হবে? অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক সাব্বির আহমেদ তুলনামূলক আশাবাদী। তার মতে, এনসিপি যদি অন্তত 5টি আসনও পায়, সংসদে একটি স্বতন্ত্র কণ্ঠ হিসাবে জামাতকে নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে। জোট সরকার গঠিত হলে নীতি নির্ধারণ একক দলের আদর্শ হবে না। নাহিদ ইসলামও এমন আশ্বাস দেন। তিনি স্পষ্ট করেন, নারী ও সংখ্যালঘু অধিকারের প্রশ্নে আপোষ হলে জোট টিকবে না। কিন্তু প্রশ্ন রয়ে যায়, সংখ্যাগতভাবে দুর্বল অবস্থানে থেকে সেই রেড লাইন কার্যকর করা কতটা সম্ভব। জামাতের সামাজিক অবস্থান এই বিতর্কের কেন্দ্র। 1971 সালে স্বাধীনতার বিরোধিতা, পরবর্তী সময়ে শাসন জোটে অংশগ্রহণ এবং শরিয়া ভিত্তিক শাসনের প্রশ্নে নেতাদের বক্তব্য, এসব স্মৃতি এখনও রাজনৈতিকভাবে সংবেদনশীল। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জামাতের আমির নারী নেতৃত্ব নিয়ে যে মন্তব্য করেন তা উদ্বেগ বাড়িয়েছে। যদিও নাহিদ ইসলাম বলেন সেটি জামাতের নিজস্ব অবস্থান, জোটের নয়। এনসিপি 30 জনের মধ্যে 2 জন নারী প্রার্থী দিয়েছে। সংখ্যা কম হলেও জামাতের শূন্যের চেয়ে বেশি। তবু সমালোচকেরা মনে করেন জুলাই আন্দোলনের উদার ও অন্তর্ভুক্তিমূলক চেতনার তুলনায় এটি হতাশাজনক। এই নির্বাচনে আরেকটি গুরুত্বপূর্ণ মাত্রা হল সংস্কার গণভোট। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের উদ্যোগে প্রস্তাবিত সংস্কার প্যাকেজ, যা জুলাই জাতীয় সনদের ভিত্তিতে রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের রূপরেখা দিতে পারে। বিএনপি শুরুতে সংশয় থাকলেও শেষ পর্যন্ত হ্যাঁ ভোটে সমর্থন জানিয়েছে। এনসিপি ও জামাত নিজেদের প্রো রিফর্ম শক্তি হিসেবে উপস্থাপন করছে, আর বিএনপিকে অ্যান্টি রিফর্ম আখ্যা দিচ্ছে। ফলে নির্বাচন কেবল আসন সংখ্যার লড়াই নয়, এটি সংস্কারের ভাষ্য নিয়ন্ত্রণের প্রতিযোগিতা। নাহিদ ইসলামের নিজস্ব রাজনৈতিক অবস্থানেও স্পষ্টতা ও কঠোরতা রয়েছে। বিশেষ করে ভারত ও আওয়ামী লীগের প্রশ্নে তিনি বলেন, সম্পর্ক হবে জাতীয় মর্যাদা ও স্বার্থভিত্তিক। সীমান্ত হত্যা, পানি বণ্টন, রাজনৈতিক হস্তক্ষেপ, এসব নীতি পরিবর্তন চান। আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার অধিকার তিনি অস্বীকার করেন, যদিও সমর্থকদের নাগরিক অধিকারের কথা বলেন। এই কঠোর অবস্থান তরুণ প্রজন্মের একাংশের সঙ্গে সুর মেলায়। তবে আঞ্চলিক কূটনীতির বাস্তবতায় এর প্রভাব কী হবে তা অনিশ্চিত। নাহিদ ইসলামের ব্যক্তিত্ব নিয়েও বিতর্ক রয়েছে। কেউ তাকে গণতন্ত্রের ইমাম বলে অভিহিত করেন, কেউ বলেন তিনি ভদ্র, সৎ, কিন্তু ক্যারিসমাটিক নিয়ন্ত্রণের ঘাটতি আছে। একটি নতুন দলের ভেতরে আদর্শিক ভাঙন, উদারপন্থী নেতাদের প্রস্থান, নারী নেতৃত্বের অসন্তোষ, এসব সামাল দিতে দৃঢ় সাংগঠনিক নেতৃত্ব প্রয়োজন। তিনি নিজে 10 বছরের সময়সীমা বেঁধেছেন। এই সময়ের মধ্যে সরকার গঠনের সক্ষমতা না এলে রাজনীতি ছাড়বেন। এই ঘোষণা যেমন আত্মবিশ্বাসের ইঙ্গিত, তেমনি ঝুঁকির স্বীকারোক্তি। ঢাকা 11 আসনে তার ব্যক্তিগত লড়াই ও প্রতীকী। এটি সাবেক আওয়ামী লীগের ঘাঁটি। এখন বিএনপির শক্তিশালী প্রার্থী এম.এ. কাইয়ুমের উপস্থিতি, স্থানীয় পরিচিতি ও জুলাইয়ের স্মৃতি তার পক্ষে কাজ করতে পারে, কিন্তু সাংগঠনিক লড়াই কঠিন। তিনি যদি জয়ী হন, তবে তা হবে ব্যক্তিগত বৈধতার বড় প্রমাণ, আর হারলে নেতৃত্বের আভা প্রশ্নের মুখে পড়তে পারে। সব মিলিয়ে নাহিদ ইসলাম ও এনসিপির সামনে 3টি সম্ভাব্য পথ খোলা। প্রথমত, তারা সীমিত আসন পেলেও জোটে প্রভাবশালী কণ্ঠ হয়ে সংস্কার এজেন্ডা নিয়ে এগিয়ে নিতে পারবে। দ্বিতীয়ত, তারা জামাতের ছায়ায় মিশে গিয়ে স্বাতন্ত্র্য হারাতে পারে। তৃতীয়ত, প্রত্যাশার তুলনায় খারাপ ফল এলে অভ্যন্তরীণ ভাঙন ত্বরান্বিত হতে পারে। প্রতিটি পথই বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। 2026 সালে নির্বাচন তাই কেবল ক্ষমতার পালাবদল নয়, এটি জুলাই অভ্যুত্থানের মালিকানা, সংস্কারের দিক নির্দেশনা এবং নতুন প্রজন্মের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের পরীক্ষা। নাহিদ ইসলাম সেই পরীক্ষার কেন্দ্রীয় চরিত্র, একজন তরুণ নেতা যিনি রাস্তায় বিপ্লবের ডাক দিয়েছিলেন এবং এখন ব্যালটের মাধ্যমে রাষ্ট্র পুনর্গঠনের স্বপ্ন দেখছেন। তার জোট কৌশল সফল হলে তা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করতে পারে। ব্যর্থ হলে জুলাইয়ের সেই প্রতীকী পুঁজি দ্রুত ক্ষয়ে যেতে পারে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে ভোটাররা।
তারা কি কৌশলগত বাস্তবতাকে গ্রহণ করবে নাকি আদর্শিক আপোষকে শাস্তি দেবে? বাংলাদেশের গণতন্ত্রের এই সন্ধিক্ষণে উত্তরটি কেবল একটি দলের নয়, একটি প্রজন্মের ভবিষ্যৎ নির্ধারণ করবে। বাংলাদেশে 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অভূতপূর্ব এক গণজাগরণ তৈরি হয়েছে। নির্বাচন ঘিরে দেশটিতে এমন সব দৃশ্য দেখা যাচ্ছে যা অতীতে কখনো দেখা যায়নি। দেশটির গোটা সমাজ মাধ্যম এবং কোটি কোটি মানুষ যেন নির্বাচনের জ্বরে কাঁপছে। নির্বাচন উপলক্ষে 11 ফেব্রুয়ারি থেকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটি শুরুর আগের দিন 10 ফেব্রুয়ারি রাজধানী ঢাকা থেকে মিছিলে মিছিলে মানুষ গ্রামের দিকে ছুটতে শুরু করে ভোট দেওয়ার লক্ষ্যে। ঈদের সময়ও এভাবে এত মানুষকে গ্রামে ছুটতে দেখা যায় না। ট্রেন ও দক্ষিণাঞ্চলগামী লঞ্চের ছাদে দেখা গেছে অভূতপূর্ব আর ব্যতিক্রমী এক দৃশ্য। হাজার হাজার মানুষ ট্রেন ও লঞ্চের ছাদে করে বাড়ি ফেরার পথে একটি দলের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা বলে স্লোগান দিতে দেখা গেছে। বিশ্লেষকদের মতে বৃহস্পতিবারের ভোটের উপর নির্ভর করছে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। সব বাধা ও আশঙ্কা অতিক্রম করে যদি এদিন বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশে ও নিরপেক্ষভাবে ভোট অনুষ্ঠানে সক্ষম হয়, তাহলে আগামীর বাংলাদেশের জন্য সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। বিপরীত দিকে যদি সেটা সম্ভব না হয়, তাহলে অজানা অন্ধকারের দিকে ধাবিত হতে পারে দেশটি। 24 জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও চেতনার আলোকে একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে দেশটির কোটি কোটি ভোটার। বাংলাদেশের মানুষ এর আগে সর্বশেষ ভোট প্রয়োগের সুযোগ পেয়েছিল 2008 সালে, কিন্তু সেই ভোটের ফলাফল ভোটারদের রায় অনুযায়ী হয়নি। ভোটের ফলাফল আগেই ঠিক করে রেখেছিল দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা। পাতানো সেই নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর পর বাংলাদেশের মানুষের সাথে শেখ হাসিনা গত 1.5 যুগ ধরে ভোটের নামে চরম এক তামাশা আর প্রতারণার আয়োজন করেছেন বারবার। গত 1.5 যুগ দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল মাফিয়া হাসিনা সরকার। 24 জুলাই বিপ্লবের ফলে আবার বাংলাদেশের মানুষের সামনে সুযোগ এসেছে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পুনরায় গণতন্ত্রের পথে যাত্রার। 24 জুলাই বিপ্লবের পর বাংলাদেশের মানুষ নতুন একটি দেশ চেয়েছিল, কিন্তু নানা কারণে তাদের সেই স্বপ্ন আজও পূরণ হয়নি। তবে জুলাই বিপ্লবের সেই চেতনা তাদের মনে আজও পূর্ণ মাত্রায় জাগ্রত। তারা জুলাই বিপ্লবের চেতনা ও আকাঙ্ক্ষার বাস্তবায়ন দেখতে চায়, কারণ জুলাই বিপ্লব ব্যর্থ হওয়া মানে আবার সেই পুরনো আবর্তে ফিরে যাওয়া, যা কোনো মতেই হতে দেবে না দেশটির জেনজি। তারা এখন অপেক্ষায় আছে নির্বাচনের মাধ্যমে এমন একটি সরকার প্রতিষ্ঠার যারা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও চেতনা বাস্তবায়ন করবে, সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে ও ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলা করবে। তাদের মতে জুলাই বিপ্লব আজও পূর্ণ হয়নি এবং চলমান। 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে তারা বিপ্লবকে সফলতার আরেকটি ধাপে নিয়ে যাওয়ার উপায় হিসেবে দেখছে। সেজন্য তারা সজাগ রয়েছে নির্বাচনকে যেন কেউ বানচাল করতে না পারে সে বিষয়ে। এবারের নির্বাচনে আওয়ামী লীগ নেই, সেই হিসেবে নির্বাচন একটি ব্যতিক্রম বাংলাদেশের ইতিহাসে। পতিত মাফিয়া শাসক শেখ হাসিনা ভারতে বসে ঘোষণা দিয়েছেন নির্বাচন বানচাল করার জন্য। বাংলাদেশেও বিভিন্ন ক্ষেত্রে বসে আছে মাফিয়া হাসিনার দোসররা। তাই 12 ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে নানা ধরনের শঙ্কাও রয়ে গেছে। তবে জেনজি নেতৃবৃন্দ ঘোষণা দিয়েছেন তারা বেঁচে থাকতে 12 ফেব্রুয়ারি নির্বাচনকেও বানচাল করতে পারবে না এবং কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংও কেউ করতে পারবে না। কেবল বাংলাদেশ নয়, আন্তর্জাতিক গণমাধ্যমও সরব বাংলাদেশের আগামীকালকের নির্বাচন নিয়ে। সারা বিশ্ব থেকে শত শত সাংবাদিক বর্তমানে অবস্থান করছে বাংলাদেশে। ফলে বাংলাদেশ পরিণত হয়েছে অন্যরকম একটি উৎসবের দেশে। সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া বলেছেন, তিনি সেনাপ্রধান থাকাকালে জানতে পারেন শেখ হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারিক সিদ্দিকীর ছত্র ছায়ায় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কিছু ব্যক্তি নিয়মিত ডিজিএফআই এর অফিস ভিজিট করত। সেখানে যে 7টি মিটিং রুম ছিল তার একটিতে তাদেরকে কাজ করতে দেয়া হতো। তারা বিভিন্ন সময় কিছু ব্যক্তিকে জঙ্গি হিসেবে চিহ্নিত করে তার তালিকা ডিজিএফআই এর কাছে দিত। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ গুম খুনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে জবানবন্দিতে তিনি একথা বলেন। ইকবাল করিম ভূঁইয়া বলেন, সেনা প্রধানের তথ্য পাওয়ার জন্য অনেক সূত্র রয়েছে। আমার অধীনে আর্মি সিকিউরিটি ইউনিট এবং ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স নামে 2টি ব্যক্তি বা সংস্থা রয়েছে। এছাড়া র্যাবের অফিসার এবং অন্য ব্যক্তিদের সঙ্গে আলাপের মাধ্যমে আমি অনেক তথ্য জানতে পারতাম। এসব তথ্যের মাধ্যমে জানতে পারি সেনাবাহিনীর জুনিয়র অফিসারদের মিসগাইড করা হচ্ছে এবং ভুল পথে পরিচালিত করা হচ্ছে। এ ব্যাপারে তিনি 3টি ঘটনা উল্লেখ করেন।
একজন কনিষ্ঠ অফিসার র্যাব থেকে প্রত্যাবর্তনের পরে তার সঙ্গে সাক্ষাতের জন্য অফিসে আসেন। র্যাব থেকে যারা ফিরে আসতো তাদেরকে তিনি প্রথম প্রশ্ন করতেন তারা কতজন মানুষ হত্যা করেছে। এই অফিসারকে একই প্রশ্ন করা হয়, সে উত্তরে বলল 6 জন। তখন তাকে জিজ্ঞাসা করেন 6 জনকে কি সে সরাসরি হত্যা করেছে। উত্তরে সে বলল 2 জনকে সে সরাসরি হত্যা করেছে এবং বাকি 4 জনকে হত্যার সময় সে সেখানে উপস্থিত ছিল। তারপর সেনাপ্রধান জিজ্ঞেস করেন প্রতিটি হত্যার জন্য কত টাকা করে পেয়েছে। উত্তরে সে বলল 10,000। তখন জিজ্ঞাসা করা হয় টাকা নিয়ে কি করেছ। উত্তরে সে বলল টাকাগুলো গ্রামের মসজিদে অনুদান হিসেবে দিয়েছে। তখন ইকবাল করিম বুঝে নেন এই কাজগুলো সে ইচ্ছার বিরুদ্ধে করেছে এবং অপরাধ বোধ থেকে সে টাকাগুলো মসজিদে দান করেছে। দ্বিতীয় ঘটনাতে একজন লেফটেন্যান্ট কর্নেল তার সঙ্গে সাক্ষাতের জন্য অফিসে আসেন। তিনি তাকে জিজ্ঞাসা করেন কয়জনকে হত্যা করেছ। সে বলল 6 জন। এরপর তাকে জিজ্ঞেস করা হয় কেন করেছ। উত্তরে সে বলল ঊর্ধ্বতন অফিসারের আদেশ পালন করেছি। তিনি তাকে জিজ্ঞেস করেন আমি তোমার ঊর্ধ্বতন অফিসার কিনা। সে বলল হ্যাঁ। আমি জিজ্ঞেস করলাম আমি যদি আমার হাগু তোমাকে খেতে বলি খাবে কিনা। সে বলল না। আমি তাকে জিজ্ঞেস করলাম নিরস্ত্র বেসামরিক ব্যক্তিকে হত্যা করা এবং হাগু খাওয়ার মধ্যে কোনটা নিকৃষ্ট। সে বলল নিরস্ত্র বেসামরিক ব্যক্তিকে হত্যা করা। আমি তাকে বললাম তাহলে কেন করেছ। উত্তরে সে নিশ্চুপ থেকেছে। অসংখ্য ইন্টারভিউর মধ্যে এগুলো ছিল অল্প কয়েকটি উদাহরণ। ইকবাল করিম ভূঁইয়া র্যাব এবং ডিজিএফআই বিলুপ্ত করার দাবি জানিয়েছেন, কারণ সংস্থা দুটি মূল প্রতিরক্ষা আদর্শ থেকে বিচ্যুত হয়েছে। সেনা গোয়েন্দা সংস্থা হয়ে ডিজিএফআই বেসামরিক ব্যক্তি ও রাজনীতিবিদদের গুম, অপহরণ সহ নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করেছে, যা করার কোনো অধিকার তাদের নেই। ট্রাইব্যুনালে ইকবাল করিমের সাক্ষ্য এ বিচারের ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করেছে। পাকিস্তান সহ বিভিন্ন দেশের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তার সাক্ষ্য। গাজায় 8,000 সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া। তাদেরকে বর্তমানে শান্তি মিশনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গাজায় ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার অংশ হিসেবে এসব সেনা শান্তিরক্ষী বাহিনী হিসেবে সেখানে ভূমিকা পালন করবে। এর মাধ্যমে 1967 সালের পরেই প্রথম গাজায় বিদেশি সেনা কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে। ইন্দোনেশিয়ান সেনাপ্রধান মারুলি সিমানজুন্তাক মঙ্গলবার গাজায় 8,000 সেনা পাঠানোর প্রস্তুতির কথা জানান সংবাদ মাধ্যমকে। এদিকে আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল গাজায় যুক্তরাষ্ট্রের দেয়া থার্মাল অস্ত্র ব্যবহার করেছে। এর ফলে হাজার হাজার ফিলিস্তিনির লাশ অস্তিত্বহীন হয়ে গেছে। বিশেষ ধরনের কেমিক্যাল ব্যবহার করায় মুহূর্তে মানবদেহকে ছায়ে পরিণত করে থার্মোবারিক বোমা। রাশিয়ান মিলিটারি এক্সপার্ট ভ্যাসিলি ফাতিগারোভ আল জাজিরাকে বলেন থার্মোবারিক বোমা হামলার পর সেখানে ভয়াবহ অগ্নিগোলকের তৈরি হয় এবং মুহূর্তে সবকিছুকে অদৃশ্য করে ফেলতে সক্ষম। তিনি বলেন থার্মোবারিক বোমায় অ্যালুমিনিয়াম, টিটেনিয়াম এবং ম্যাগনেসিয়াম পাউডার ব্যবহার করা হয়, যার ফলে এ বোমা 3000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সৃষ্টি করতে সক্ষম কোনো স্থানে বিস্ফোরণের পর। যুক্তরাষ্ট্র তাদের MK-84 হ্যামার বোমায় ব্যবহার করে থাকে এ ধরনের উপাদান, যা 3500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সৃষ্টি করে। এ ধরনের একটি বোমার ওজন 900 কেজি। ফলে বিশাল এ বোমার সাহায্যে যেখানে হামলা চালানো হয় সেখানে জাহান্নাম পরিস্থিতি সৃষ্টি হয়। মানবদেহ মুহূর্তে ভস্ম হয়ে যায়। ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত সরকারি হিসেবে 72,000 ফিলিস্তিনি নিহত হয়েছে। তবে হাজার হাজার ফিলিস্তিনি এখনও নিখোঁজ রয়েছে। আশঙ্কা করা হয়েছে থার্মোবারিক বোমা হামলার ফলে তারা অস্তিত্বহীন হয়ে গেছে। এছাড়া বিভিন্ন ভবনের নিচে চাপা পড়ে রয়েছে এখনও অগণিত ফিলিস্তিনি। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।